অতুল প্রেম আননে দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে যেমন জয় জগৎ ছাইলে অরুণ উদয় আধার যেমন श्री यतिराजाय विवेकानंद सुरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। रामकृष्ण वेदांत मठेर पूजनीय अध्यक्ष श्रीमद स्वामी बुद्धात्मानंदजी महाराज, पूजनीय साधारण सम्पादक श्रीमद स्वामी आत्मबोधानंदजी महाराज, मंचे उपस्थित विदग्ध बक्तारा एवं उपस्थित सुधी भक्तबृंद, पूजनीय बुद्धात्मानंदजी जे संक्षिप्त किन्तु खूब सारगर्भ भूमिका करेছেন आमादेर सकलेर शिक्षार एवं कल्याणेर एवं अनुप्रेरणार, तार मध्य अच्छा साउंडटा कि एकटु बाड़बे, तार मध्य এই কথাটি ছিল যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের অসাধারণ মেধা ছিল, যে কারণে একালের মতো উনি রেফারেন্স কিছু উল্লেখ করেননি। আমি নিজে প্রযুক্তির মানুষ, আমরা জানি যে রেফারেন্স না দিলে সেটা একটা ত্রুটি হিসাবে ধরা হয়, কিন্তু যেখানে কিনা একজনের মেধার ওপরে ওই রকম বিশ্বাস, ইংলিশে যেটাকে বলা হয় যে হোপিং দ্যাট মাই মেমোরি ইজ নট বিট্রেইং মি, মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের ক্ষেত্রে পুণ্য শ্লোক পুণ্য দর্শন মহেন্দ্রনাথ দত্তের ক্ষেত্রে হিজ মেমোরি পসিবলি নেভার বিট্রেড হিম। সেটা আমরা জানছি কি করে, তার সমসাময়িক যারা, তার পরবর্তীকালের যারা সাক্ষ্য দিয়েছেন, সেই সব মহান পুরুষদের বক্তব্যের সূত্রে আমরা জানছি যে মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের স্মৃতি থেকে যা এসেছে সেটি অভ্রান্ত। এই রকম একজন পুরুষের সম্বন্ধে বলা মানে শুধু বক্তৃতা দেওয়া নয়, কিন্তু ওই জীবনগুলোর থেকে শিক্ষা নেওয়া। আমার মতো একজন বক্তা যদি ভাবি যে বক্তৃতা দিলাম, হয়তো অন্যদের ভালো লাগলো, তাহলে বোধহয় আসল জায়গাটাই আনঅ্যাড্রেসড থেকে গেল। সেটা হচ্ছে বক্তা শ্রোতা মিলে এই জীবনের পদপ্রান্তে প্রণতি জ্ঞাপন করতে করতে জীবন থেকে মণিমাণিক্যগুলোকে সংগ্রহ করে নেওয়া দুহাতে করে। পূজনীয় বুদ্ধাত্মানন্দজি ঋতম্ভরা প্রজ্ঞার পক্ষ থেকে ডাক্তারবাবু স্মরণ করিয়ে দিয়েছেন যে মহেন্দ্রনাথ দত্তের জীবনের দুটো দিক আছে, তার মধ্যে আমি যে দিকটি সম্পর্কে বলবো না, ভাষণ দেব না, কিন্তু সকলের সঙ্গে স্মরণ করে ধন্য হব, সেটি হচ্ছে উনি যেভাবে একেবারে সদ্যজাত রামকৃষ্ণ ভাবধারার কথা লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে সাংবাদিকের সততা এবং ঐতিহাসিকের নিষ্ঠা মিলেমিশে রয়েছে, সেই জায়গাটিকে ভাববার চেষ্টা করব। উনি নিজেই বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে তো উনি দেখেছেন বা দর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রীরামকৃষ্ণের মহিমা অতটা বুঝতে পারেননি। দাদা নরেন্দ্রনাথ বুঝেছেন। দাদা বলতে নরেন্দ্রনাথই যে জ্যেষ্ঠ ছিলেন তা নয়, তার আগেও একজন ছিলেন যার অকাল মৃত্যু হয়েছিল, কিন্তু যাকে চোখে দেখেছেন জ্ঞান হওয়া অবধি মহেন্দ্রনাথ,
তিনি তার দাদা নরেন্দ্রনাথ যেভাবে শ্রীরামকৃষ্ণের কাছে সারেন্ডার করেছেন সেইটা অতটা ঠিক ধরতে পারেননি নিজের দিক থেকে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু পরিণত বয়সে শ্রীরামকৃষ্ণ যখন দেহরক্ষা করেছেন, স্বামীজি যখন স্থূল পৃথিবী ছেড়ে চলে গেছেন, তখন মহেন্দ্রনাথ দত্তের অসাধারণ উক্তি, ঠাকুরের পা আমার মাথা এক হয়ে গেছে, এই কথাটি পরিণত বয়সে মহেন্দ্রনাথ দত্ত মহাশয় বলেছিলেন। সুতরাং তার মুখের কথা যা লিখিত হয়েছে, আমরা অনেক সময় একটু অ্যাপোলজেটিক হয়ে বলি অনুলিখিত হয়েছে, কিন্তু আসলে ওনার মুখের কথাই ভার্বাটিম লিখিত হয়েছে এবং সেইটাই আজকে ইতিহাস। এই যিনি কিনা বলছেন যে তার মাথা এবং ঠাকুরের পা এক হয়ে গেছে, তার কাছ থেকে রামকৃষ্ণ ভাবধারার সূচনা এবং ব্যাপ্তির প্রথম দিককার কথা শুনতে আমাদের খুব আনন্দ হয় এবং সেটা আমাদেরকে শক্তি প্রদান করে। পাশাপাশি তিনি ওই যে ভাবধারা বিস্তৃত হচ্ছে মানে এখনকার দিনে একটা কোনো প্রতিষ্ঠানের যদি সূচনা হয় তাহলে বেশি ওয়াটের আলো জ্বলে, বুম মাইক্রোফোন থাকে, ক্যামেরা থাকে, পোস্টিং হয় সোশ্যাল মিডিয়াতে। রামকৃষ্ণ ভাবধারার যখন প্রসার হচ্ছে তখন দেখা যাচ্ছে দারিদ্র বললে যা বোঝায় সেটা দিয়েও ঠিক ডিসক্রাইব করা যাচ্ছে না, বর্ণনা করা যাচ্ছে না, পুরো পরিবেশটা এমনই। অ্যাবসলিউট পভার্টির মধ্যে থেকে অ্যাবসলিউট স্পিরিচুয়াল ওয়েলথ নিয়ে একটা ভাবধারা গঠিত হচ্ছে, সেইটার বিবরণ মহেন্দ্রনাথ দত্ত মহাশয় দিচ্ছেন। তার জন্যে তাঁর কাছে আমাদের ঋণ, কৃতজ্ঞতা, প্রণামের শেষ নেই। তিনি শ্রীরামকৃষ্ণ চোখ বোঝার পর বরানগর মঠ দেখেছেন, আলমবাজার মঠ দেখেছেন, বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা কিভাবে থেকেছেন দেখেছেন। একটু আগেই উল্লিখিত হয়েছে তিনি লন্ডনে গেছেন, কাশীতে গেছেন, গিয়ে বড় ভাই নরেন্দ্রনাথ তথা অন্য সন্ন্যাসীদের জীবন নজর করেছেন। নজর করা আমরা এমনিতে বলি যে নজর করলো, কেউ তাকালো, কেউ দেখলো, কেউ দর্শন করলো। মহেন্দ্রনাথ যেটা করছেন সেটি সবসময় দর্শন করছেন। বাইরের দিক থেকে ঘটনাগুলিকে দেখছেন এবং ভেতরের দিক থেকে এমনভাবে সেটিকে রিসিভ করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, অ্যানালাইজ করছেন যে সেটি অচিরেই দর্শনের পর্যায়ে উন্নীত হয়ে যাচ্ছে। তার ওই যে লেখার মধ্যে যে সততা রয়েছে, মহেন্দ্র পাবলিশিং কমিটির কাছেও আমরা কৃতজ্ঞ যে তাঁরা বইগুলি পুনঃপ্রকাশ করেছেন। আমি নিজে এই বই যখন পড়েছি সেটা অনেক পুরনো বই পড়েছি, আর ভাবতাম যে এই বইগুলি আর কতদিনই বা থাকবে, বিভিন্ন লোকের সংগ্রহে এবং লাইব্রেরিতে পুনঃপ্রকাশিত হয়েছে। বইগুলো পড়তে গেলে এখনও এক এক সময় চমকে উঠি যে পরিষ্কার মহেন্দ্রনাথ এক এক জায়গায় লিখছেন যে অমুক সময় কি ঘটেছিল আমার মনে নেই, এই কথা তিনি বলেছেন, পরে লিখিত হয়েছে, উনি সেটা দেখে গেছেন। এখন কেউ যদি কিছু লেখেন আর সেটা যদি লোকে প্রশংসা করে, সাধারণত তিনি বলেন না যে অমুক কথাটা আমি ভুলে গেছি, কিন্তু এই একটা নৈর্ব্যক্তিক ভাব, সততা, যাই বলি না কেন, মহেন্দ্রনাথের মধ্যে সেটা একেবারে মহেন্দ্রনাথের অস্তিত্বের সঙ্গে প্রায় সমার্থক হয়ে রয়েছে। তিনি কেন এইটি লিখলেন, এই অনুধ্যানগুলো, সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের মনে হয় যে একটা ভাষণের মধ্যে বা একটা স্মৃতিচারণের মধ্যে হয়তো সুবিচার করা যাবে না, হয়তো সেই মানসিকতাটাকে পুনরায় ভিজিট করা যাবে না, তবু চেষ্টা করা যেতে পারে এইভাবে যে দাদা জেনারেল অ্যাসেম্বলিজ বা এখনকার স্কটিশ চার্চ কলেজে পড়ে, দাদা ক্ষুরধার ব্যক্তিত্বের ছেলে, সেই দাদা একজন পরমহংসের কাছে গেছে, গিয়ে কি পেয়েছে কি জানি, কিন্তু দুই ভাইয়ের শুকনো মুখ, মায়ের চোখের জল, এসব দেখা সত্ত্বেও দাদা ঘর ছেড়ে দিয়েছে। সেই দাদা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে ঘরের একটা কানাকড়িও গ্রহণ না করে
একটা সংগঠন গড়ে তোলবার চেষ্টা করেছে সেই সময় যখন সমগ্র দেশটা ব্রিটিশের বুটের তলায়। সেই সময়তে একটা সংগঠন গড়ে তোলবার চেষ্টা করেছে দাদা। সেই সংগঠন ইউরোপ এবং আমেরিকা থেকে সমর্থন পেয়েছে, নৈতিক সমর্থন এবং কিঞ্চিত কিঞ্চিত আর্থিক সমর্থন। এই পুরো জিনিসটা মহেন্দ্রনাথের কাছে মনে হয় যে একটা নাটকের থেকেও বেশি আকর্ষণীয় ছিল, যে চোখের জল সত্যি ছিল। আবার এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার মানুষের চোখের জল মোছানোর অঙ্গীকার আরও বেশি সত্যি ছিল। এই যে নাটক তার চোখের সামনে ঘটে গেছে, যেটিকে বড়রা নাটক বলেন না, বলেন যে দেবমানব যখন পৃথিবীতে আবির্ভূত হন তার সঙ্গে ফিটিং শব্দ হচ্ছে লীলা। এই লীলা যেটি সংগঠিত হয়ে গেছে সেটি মনে হয় মহেন্দ্রনাথকে চার্জ করে দিয়েছে। যেখান থেকে তিনি গড়গড় করে বলে গেছেন, বেশিরভাগটাই ওনার বলে যাওয়া, খুব সামান্য কলম ধরে লিখেছেন, অনুধ্যানের প্রায় পুরোটাই বলে যাওয়া, অন্য কেউ লিখেছেন। সেখানে তার এইটে খুব বড় স্ট্রাইকিং একটা জায়গা ছিল, মনে হয় যে কী করে চোখের সামনে এই নাটকটা ঘটে গেল। আর নরেন্দ্রনাথের মধ্যে যেটা ছিল, ওদের বাড়িতে সন্ন্যাসী ছিলেন পূর্বপুরুষ, বাড়ির মধ্যে ওই ত্যাগ বৈরাগ্যের জায়গা ছিল। সেটা স্বাভাবিকভাবেই হেরিডিটারি কারণেই বলি বা যেভাবেই বলি, মহেন্দ্রনাথের মধ্যেও অবশ্যই ছিল। দুই ভাই অবিবাহিত ছিলেন। মহেন্দ্রনাথের মনে হয় এই ত্যাগের জীবনটিও খুব টেনেছিল, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেননি। কিন্তু আগে যেটি উল্লিখিত হলো, ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন যে মহিম আমাদের সাদা কাপড়ে সন্ন্যাসীর বাড়া। এই যে ত্যাগের জীবন তাকে আকৃষ্ট করছে এটা বোঝা যায়। আর ত্যাগের জীবন যদি আকৃষ্ট না করতো তাহলে একজন রিপোর্টারের মতো উনি হয়তো লিখতেন, কিছুটা কাটকাট মতো হতো সেই সময়কার কথা। কিন্তু এত সরস যে হচ্ছে, এটা আমাদের আবার শ্রীরামকৃষ্ণকে স্মরণ করিয়ে দেয়, যার বৈরাগ্য সম্পর্কে শ্রী শ্রী মা বলছেন, মা সারদা দেবী বলছেন যে বাবা, এ যুগে তার ত্যাগই হলো আসল, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই স্বাভাবিক ত্যাগের বাতাবরণের সন্তান এরা। সেইখানে মহেন্দ্রনাথ ওই ত্যাগকে খুব পছন্দ করছেন, দো হি ইজ নট ফর্মালি জয়নিং দ্য অর্গানাইজেশন। কীরকমভাবে লিখছেন, ওই দাদা তো চলে গেছে ঘর ছেড়ে, এবার কোথায় গেছে বলা খুব মুশকিল। দাদা তখন থেকেই একজন পরিব্রাজকের মতো, কোথায় থাকে কোনো ঠিক ঠিকানা নাই, রাত্রিরে শুতে আসে বাড়িতে, প্রায় এইরকম নরেন্দ্রনাথের অবস্থা। সেটাও যখন ছেড়ে দিয়েছেন, তখন দাদা গেল কোথায়, এবং দাদার সঙ্গে ওই যোগিন বাবুরাম যারা ছিল তারা সব কোথায় গেল? অভেদানন্দজিকে মহেন্দ্রনাথ বলতেন কালী তপস্বী, এরা সব কোথায় গেলেন? মহেন্দ্রনাথ দত্ত খবর পেয়েছিলেন যে রামকৃষ্ণদেবের চোখ বোঝার পরের বরানগরে নাকি একটা আস্তানা করে সেইখানে নাকি সব উঠেছে। খবরের কাগজে বেরোয়নি, লোক মুখে শোনা। এইবার যা বলছেন তিনি সেটা খুব চমৎকার। বলছেন, বরানগরের মঠ স্থাপনের কয়েক দিবস পর সকালে খুঁজিতে খুঁজিতে পরামানিকের ঘাটের গলিতে যাইলাম। মুন্সিদের পোড়োবাড়ির সদর দিকটায়, অর্থাৎ যেখানে ফটকটা ছিল সেখানে ফুলের গাছ ছিল। দেখি না যুবক শশী, যুবক শশী মানে শশী মহারাজ, শশীভূষণ চক্রবর্তী, এরা সব চিনতেন। তা বলছেন যুবক শশী, তাকে অদ্ভুত রূপে দেখছেন। বলছেন দেখি না যুবক শশী মাথা ন্যাড়া করেছেন, একখানি কাপড় খানিকটা গায়ে দেওয়া, ফুলের সাজি হাতে করে ফুল তুলছেন। আমি দেখে তো হাঁপ ছেড়ে বাঁচলুম, যা হোক একটা ঠিকানা পাওয়া গেল। শশী মহারাজ বললেন, কিরে তুই কি করে এলি? আমি বললুম, অনেক খুঁজে খুঁজে এসেছি। তাহলে এদের সিমলের বাড়ি, ওখান থেকে বরানগর তখনকার দিনের অ্যাবসলিউটলি ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু তাও বলছেন অনেক খুঁজে খুঁজে এসেছি। এই সাধুরা তখন ওই রকমভাবেই সমবেত হয়েছেন গোপনে। শশী মহারাজ বললেন, পাশের দরজাটা দিয়ে ভিতরে যা, একটা উঠান পাবি, উঠানের পশ্চিম দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাবি, তারপর একেবারে বাঁ দিকে ভিতরের দরজা দিয়ে উত্তর দিকে গেলে দেখবি সকলে আছে। এই সকলে মানে তার দাদাও আছে। আমি ফুল তুলে পরে যাচ্ছি, তুই আগে যা। আমি তদ্রূপই করিলাম। গিয়ে দেখি তারকদা, রাখাল মহারাজ, নিরঞ্জন মহারাজ প্রভৃতি অনেকেই রয়েছেন। এইতে খুব আনন্দ হলো। তারপর কথাবার্তা কয়ে ফিরে এলাম।
এইটা মহেন্দ্রনাথ লিখছেন যে ওই যে বাড়ি, এবং ওই যে বলছেন যে উত্তর দিক পশ্চিম দিক, আমি যখন নিজে পড়ছি আমারই মনে হচ্ছে যে এটা গুগল ম্যাপের মতো নাকি, কিন্তু ওরকম শোনাচ্ছে উত্তর দিক পশ্চিম দিক, কিন্তু সেই বাড়ির যে অবস্থাটা সেইটা কীরকম। মহেন্দ্রনাথ লিখছেন যে মঠ বাড়ি যেটা ওরা ভাড়া নিয়েছিলেন, লোকে বলতো ভূতের বাড়ি, সামান্য টাকায় ভাড়া পাওয়া গিয়েছিল, সেইখানে একতলায় শিয়ালে আর ইঁদুরে মাটি তুলে 1 কোমরের বেশি করে ফেলেছিল। এরা যখন গেছেন স্বামীজি এবং তার গুরু ভাইরা, তখন ওই রকম অবস্থা। তার মধ্যে বলছেন যে একটা ঘরে বেড়া দিয়ে 2-3 টুকরো খাটাল, সেইখানে রাখাল মহারাজ, যোগিন মহারাজ, কালী মহারাজ থাকতেন। থাকা মানে ওই রকমই থাকা, যে মাথার উপরে জাস্ট একটা আক্ষরিক অর্থের ছাদ, কখন ভেঙে পড়বে ঠিক নেই। এখনকার দিনের কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি হলে মুহূর্তের মধ্যে ওটাকে একটা কনডেমড বাড়ি বলে চিহ্নিত করে দিত, কাউকে থাকতে দিত না। সেইখানে ওরা রয়েছেন, এবং সেটা ওই ত্যাগ বৈরাগ্যের প্রেরণায়, যে শ্রীরামকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেছেন, স্থূল শরীর ত্যাগ করেছেন, সূক্ষ্মভাবে রয়েছেন, কিন্তু তাকে না দেখতে পেলে বাড়িতে আর থাকা যাচ্ছে না। এই রকম একটা তীব্র, শুদ্ধ, আনন্দপূর্ণ বৈরাগ্য, সেইখান থেকে তাদের এই আস্তানায় এসে ওঠা। আর মহেন্দ্রনাথ মহাশয় যে বর্ণনা দিচ্ছেন, তাতে শোয়ার বর্ণনা আছে যে চাটাইয়ের নিচে নরম ইট মাথায় দিয়ে ওরা শুতেন। এই ত্যাগের জীবনের কথা বলছেন মহেন্দ্রনাথ। আমাদের এক সময় মনে হয় যে যা বর্ণনা আছে, ওই বাড়ি যে ভেঙে কি করে পড়েনি সেটি খুব অবাক লাগে। এমনিতে ওরা ওখানে বসবাস করতেন, তাদের বডি ওয়েট প্লাস বাড়ির সেলফ ওয়েট, এইটা মিলেই ক্রাশ করে যাওয়ার কথা। তার উপরে আবার সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণের আরতি হতো। তখনও স্বামী বিবেকানন্দ খণ্ডন ভব বন্ধন রচনা করেননি। জয় গুরুদেব, শ্রী গুরুদেব এইরকম বলে ঠাকুরকে প্রদীপ দেখানো হতো, এবং এরা নৃত্য করছেন, তাও বাড়ি ভেঙে পড়েনি। আমাদের এক সময় মনে হয় যে খুব যে একবারে নাম করা সিমেন্ট টিমেন্ট দিয়ে ওই বাড়ি তৈরি ছিল তা হয়তো নয়, কিন্তু এই ইঁটগুলোকে, ওই উপাদানগুলোকে সিমেন্টিং করে রেখেছিল এদের ত্যাগ, বৈরাগ্য, তপস্যা। সেইটার দ্বারা বোধহয় বাড়ি অটুট ছিল। জমিদার বাড়ির ছেলে যোগিন মহারাজ, পূর্বকালে যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ছেলে, কলকাতার পত্তনের সঙ্গে যাদের নাম রয়েছে, সে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছেন, এবং তার কথা লিখছেন। ফর্সা, দেখতে সুন্দর। চিতপুরের কাছে মহেন্দ্রনাথ দত্ত তাকে দেখছেন, বলছেন যে সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলে, লম্বা চেহারা, খালি গা, খালি পায়ে হাঁটছে। তার পিঠের ঝুলিতে কিছু আনাজ তরকারি রয়েছে, আর হাতের হাঁড়িতে কিছু রসগোল্লা, মুখে স্নিগ্ধ শান্ত ভাব। যোগীন মহারাজ হনহন করে হাঁটছেন, কোথায়? আশ্রমের দিকে যাচ্ছেন। মহেন্দ্রনাথ দত্ত এইরকম খণ্ডচিত্র দিচ্ছেন যে জমিদার বাড়ির ছেলে সব ছেড়ে ঈশ্বরের জমিদারিতে কি আনন্দেই আছে। এই কথা, এইরকম ভাব তিনি লিখছেন শ্রীমৎ অভেদানন্দ স্বামীজির কথা। বলছেন, শনিবার গ্রীষ্মকাল বেলা 3-4টার সময় কালী বেদান্তী কৌপিন মাত্র পরিধান করিয়া বারান্দার শেষ দিকে লম্বা হইয়া শুইয়া রহিয়াছেন। তো অনুমান করা যায় যে মহারাজের যে অবয়ব, তিনি টান হয়ে শুয়ে রয়েছেন। কোথায় শুয়ে রয়েছেন? মেঝের খোয়াগুলি সব উঠিয়া গিয়াছে, 3-4 ইঞ্চি ধুলি জমিয়া রহিয়াছে। বড়নগর মঠের কথা হচ্ছে। কালী বেদান্তীর গাত্র ধূলিতে সমাবৃত, তিনি ধূলির উপর পদদ্বয় বিস্তৃত ও চক্ষুদ্বয় মুদ্রিত করিয়া পড়িয়া রহিয়াছেন, রৌদ্র সর্বশরীরে পতিত হইয়াছে। বর্তমান লেখক তাহার নিকট স্থির হইয়া অনেকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। শায়িত ব্যক্তি নিশ্চল নিষ্পন্দ, দর্শকের মনে একটু ভয় হইল। তাহলে অভেদানন্দজিকে ওই রকমভাবে দেখছেন, মাটিতে শুয়ে আছেন। আর ওই মাটিতে কেউ শুতে পারে নাকি? কেন না, সেখানে খোয়া উঠে গেছে, 3-4 ইঞ্চি ধুলো জমে রয়েছে। তাহলে বোঝাই যায় যে যাদের গ্রাসাচ্ছাদনের উপায় নেই প্রায়, তারা ওই মেঝের ধুলো পরিষ্কার করে বেশ বাবু হয়ে থাকবেন, এই মানসিকতাও নেই। তারা অপরিষ্কার নন, কিন্তু ওই বিলাস এবং সংযম এর মধ্যে যে থিন লাইন আছে সেটা সম্পর্কে খুব সচেতন।
তো ওইখানে অভেদানন্দজি ওইরকমভাবে রয়েছেন শুয়ে, মহেন্দ্রনাথের একটু ভয় হয়েছে। লিখছেন, দর্শকের মনে একটু ভয় হইল। তিনি ভিতরকার বড় প্রকোষ্ঠে যাইয়া যোগীন মহারাজকে বলিলেন, কালী মোড়ে কাঠ হয়ে গেছে। ভয় পেয়ে গেছেন তো, ওই রকমভাবে বলেছেন। এবার এদের মধ্যেকার যে সাধুজনচিত ভাব, পুরুষকার এবং তার সঙ্গে অদ্ভুত রঙ্গরসিকতা, এর তুলনা পাওয়া যায় না। যেই এই কথাটি বলেছেন তখন লিখছেন, যোগেন মহারাজ হাস্য করিয়া বলিলেন, দূর শালা, কালী মরবে কেন, কেলো শালা অমনি করেই ধ্যান করে। এই কথা তিনি বলছেন যে মেঝেতে শুয়ে ধ্যান করছেন তিনি। ওই যে ধ্যান করছেন, আমরা জানি না তো যে কি ধ্যান করেছেন। বেদান্তের এবং অদ্বৈত ভাবনার কোন উচ্চ স্তরে ছিলেন আমরা জানি না। মাটিতে শুয়ে আছেন কিন্তু মনটা হয়তো আকাশকে স্পর্শ করে আছে। কিন্তু এই যে বর্তমানে রামকৃষ্ণ ভাবধারা, সেইটির যে প্রচার প্রসার আমরা দেখছি সমস্ত পৃথিবী জুড়ে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন শুদ্ধ চিত্র নারী পুরুষের মাধ্যমে, সেইগুলি বলার অপেক্ষা রাখে না যে এদের এই এক্সট্রিম তপস্যার ফল, সেই তপস্যার ফল স্বরূপ মানুষের মনে শুদ্ধ ভাবের সঞ্চার হচ্ছে, শুদ্ধ সংস্কার জাগ্রত হচ্ছে এবং ভাবধারা প্রসারিত হচ্ছে। এইসব কথা মহেন্দ্রনাথ লিখছেন। খাওয়া দাওয়ার কথা লিখছেন, বলছেন যে ভাত, নুন, লঙ্কা আর কখনো কখনো তেলাকুচোর পাতা ওরা খেতেন। ভারতবর্ষের আদর্শে যে বারবার বলা হচ্ছে যে সন্ন্যাসের জীবন, ত্যাগের জীবন, সংযমের জীবন, এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে দারিদ্র্য। তুমি মোরে করেছো মহান, এইটা এদের জীবনের মধ্যে দেখা যাচ্ছে। দারিদ্র্য দু রকমের হয়, এক হচ্ছে চাকরি না পেয়ে দারিদ্র্য, আরেকটা হচ্ছে স্বেচ্ছাবৃত দারিদ্র্য। এদেরটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। সেই সময়তে মহেন্দ্রনাথ দত্তের লেখায় রয়েছে যে শ্রীরামকৃষ্ণ যে বাড়িতে দেহত্যাগ করলেন কাশীপুরে, একজন কলকাতায় সওদাগরি অফিসে চাকরি করেন সুরেন্দ্রনাথ মিত্র, রামকৃষ্ণদেবের জীবনের সঙ্গে খুব খুব যিনি জড়িত, পয়সা কড়ি দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন অর্ধেক রসদদার। মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের রচনার মধ্যে আছে যে সুরেনবাবু একদিন গাড়ি করে যাচ্ছেন আর সঙ্গে ঠাকুরের এরকম দু একজন সন্তান রয়েছেন। কাশীপুরে এসে তিনি বলছেন বাড়িটাকে দেখিয়ে যে বুঝলে এটা কিনে নিতে হবে। তার মানে হি উইল স্পন্সর, হি উইল স্পেন্ড। কিন্তু শ্রীরামকৃষ্ণের সন্তানেরা রাজি হলেন না। যে কাশীপুরে ঠাকুরের যে বাড়ি যেখানে তিনি থেকেছেন, যেটিকে আমরা উদ্যানবাটি বলি, সেইটা সুরেনবাবু ভলান্টিয়ার করছেন যে তিনি কিনে দেবেন, কিন্তু এরা রাজি হলেন না। একেই বলে স্বেচ্ছাবৃত দারিদ্র্য, যে ঠাকুরকে নিয়ে থাকবো এবং দারিদ্র্যের মধ্যে আধ্যাত্মিকতা আস্বাদন করব। এই তাঁরা ভাত, নুন, লঙ্কা, মহেন্দ্রনাথ লিখছেন যে ভাত, নুন, লঙ্কা অর্থাৎ এইটাই সাফিসিয়েন্ট মনে করেছেন। আর কখনো কখনো একটু মুখরোচক জিনিস খেয়েছেন, সেটা কি, তেলাকুচোর পাতা। তা বলছেন যে ভাত, নুন, লঙ্কা এবং কখনো কখনো তেলাকুচোর পাতা খেয়েছেন। এই ভাতটা কি প্লেটে দেওয়া হচ্ছে, এখন তো আবার ভাত বলে না, অন্য কি বলে, রাইস টাইস বলে। তো তাঁরা ভাতই খেয়েছেন, আমাদের সৌভাগ্য। তা লিখছেন মহেন্দ্রনাথ যে সেই ভাতগুলো একটা কাপড়ে ঢেলে সকলে চারিদিকে ঘিরে বসত এবং সেই লঙ্কা জলের একটা বাটি ভাতের গাদার উপর থাকতো। একবার করে ভাত মুখে দিত আর একবার লঙ্কার জল মুখে দিত। জিভটা জ্বলে উঠলে ভাতটা নেবে যেত, মানে আর সঙ্গে কিছু নেই, এই কোনো রকমের ভাতটা যাতে পেটে। সকলের কি আনন্দ, একবার করে ভাত খাচ্ছে আর উচ্চ ঈশ্বরে আনন্দে চিৎকার করছে এবং উচ্চ বিষয়ের নানা কথা চলছে। এই স্পিরিচুয়াল সেলিব্রেশনের কথা মহেন্দ্রনাথ আনছেন বলে আবারও তাকে আমাদের খুব ভালোবাসতে এবং তার শ্রীচরণে প্রণত হতে ইচ্ছে করে। শ্রীমৎ শিবানন্দ মহারাজজির কথা বলছেন মহেন্দ্রনাথ দত্ত, বলছেন যে রামতনু বোসের গলির বাড়িতে একদিন তারকদাকে ধরে নিয়ে এলাম মানে এই এদের যে জীবন, তার মধ্যে কখনো কখনো এরা বরানগরে, কখনো আলমবাজারে তীব্র তপস্যায় থাকেন, কখনো কখনো বেরিয়ে পড়েন
পরিব্রাজক হিসেবে। মহাপুরুষ মহারাজ বয়সে বড়, তাকে একদিন ধরে নিয়ে এসছেন মহেন্দ্রনাথ, ওর থেকে অনেক বড় বয়সে ধরে নিয়ে এসছেন। কেন না, তারকদার গায়ের দিকে তাকানো যাচ্ছে না, যে কৃচ্ছতা করেছে, শরীরের কোনো যত্ন নেয়নি মানুষটা। তো ধরে নিয়ে এসছেন, নিয়ে এসে বলছেন যে দেখছেন যে গায়ে ধুলো কাদার মোটা পড়ে গেছে, মাথায় উস্কো খুস্কো চুল, গালে কোঁকড়ানো দাড়ি, পা ফাটা। তো উনি বলছেন যে উনি তারকদাকে বলে কয়ে, মানে সে প্রায় হাতে পায়ে ধরে তাকে কলের নিচে বসিয়ে চান করালেন এবং বলছেন গা দিয়ে প্রথমে শুধু কাদাটে জল বেরোচ্ছে, এই কাদা মাখা জল গা দিয়ে বেরোচ্ছে যখন তাকে স্নান করানো হচ্ছে। অন্যভাবে ভাবতে গেলে ওই রকম মহাপুরুষ, এদের কারোর সঙ্গে কারোর তফাৎ করা যায় না। এদের গা দিয়ে কাদা জল বেরোচ্ছে, মানে যদি সেই কাদা জলের স্যাম্পল থাকতো, মনে হয় লোকে আজকে গঙ্গা জল ভেবে মাথায় দিত। ত্যাগ তপস্যায় মাখামাখি হয়ে থাকা। আর মহাপুরুষ মহারাজ বাচ্চা ছেলের মতো বলছেন, যখন দেখছেন গা দিয়ে এরকম কাদা জল বেরোচ্ছে, তখন বলছেন সমস্ত রাত্রি ধুনির পাশে বসে জপ করি, আর দিনের বেলায় গঙ্গায় 3টে ডুব দিয়ে আসি, গাও ঘষিনি, গাও পুঁছিনি, যেখানে সেখানে পড়ে থাকি, সেই জন্যে গায়ে এত কাদা লেগেছে। লজ্জা করে এই সমস্ত কথা বলছেন। মহেন্দ্রনাথ সেটি লিখছেন। আর লিখছেন কি? আর লিখছেন যে এই যে ভেতরে এই আধ্যাত্মিকতা, অভেদানন্দজি ওরকম চিত হয়ে শুয়ে আছেন, মনে হচ্ছে দেহে প্রাণ নেই। অন্যরাও কত রকমভাবে ত্যাগ তপস্যাপুত জীবনের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের মধ্যে কি প্রচণ্ড ভালোবাসা ছিল। আমরা এখন টয়লেট ইত্যাদি বলি, তো তাদের সময় ওই একখানি পায়খানা, সেইটি সকালে উঠে ওদের প্রতিযোগিতা হতো, কে আগে ব্যবহার করতে যাবে সেই জন্য নয়, কে আগে গিয়ে পরিষ্কার করে সব জল টল তুলে রাখবে, যাতে গুরু ভাইদের অন্যদের কারোর অসুবিধে না হয়। একজন একদিন করে দেয়, তো আরেকজন তারপরের দিন আরও সকালে উঠে সাফসুতরো করে জল টল ভরে সমস্ত রেখে দেয়। এইটা মহেন্দ্রনাথ লক্ষ্য করেছেন যে ত্যাগী বৈরাগী বললে একরকম বোঝায়, কিন্তু তার সঙ্গে এরকম প্রেমিক হওয়া যায়, সেটা উনি লক্ষ্য করেছেন। আর দেখেছেন যে কথাবার্তার মধ্যে কি ধার, কি তীক্ষ্ণতা, কি মিষ্টত্ব এবং কি গভীরতা। একদিন বলরামবাবুর বাড়ির বারান্দায়, তখন তো বলরামবাবুর বাড়ি এরকম বলা হতো, এখন যেটি বলরাম মন্দির, সেইখানে যোগীন মহারাজ আবারও মহেন্দ্রনাথ দত্তকে চেপে ধরেছেন। ও স্বামীজির ভাই হলে কি হবে, স্বামীজিকে আলাদা রকমের ভক্তি, আর এর সঙ্গে ইয়ার্কি ঠাট্টার সম্পর্ক। যোগীন মহারাজকে ধরেছেন। যোগীন মহারাজ মহেন্দ্রনাথ দত্তকে বলছেন, চার্জ করছেন হাসতে হাসতে, বলছেন তুই তো শালা কেবল বাইবেল পড়িস। মহেন্দ্রনাথের নানান বিষয় পড়াশোনা ছিল। আজকে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে রাখছি, একটু আগে ঘোষিতও হয়েছে যে পরে একটি অনুষ্ঠান আছে বলে যেতে হবে, সেইভাবে করেই কথা হয়েছিল। সুতরাং আমি মিস করব লোকে এমনি বলে থাকে, কিন্তু আমি খুব সচেতনভাবে বলছি যে মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের জীবনের অন্য দিকগুলি যে আলোচিত হবে, পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজরা রয়েছেন, কিন্তু আমাকে যেতে হবে যোগীন মহারাজের বাড়িতে, সেই জন্য একটু দুঃখ এবং ক্ষমা চাওয়ার মতো ভাব আছেও বটে, নেইও বটে। তো সেখানে এই যে মহেন্দ্রনাথ দত্ত মহাশয় অনেক পড়েছেন, তো তার নার্ভাস অ্যাসোসিয়েশনের উপর প্রচুর কাজ আছে, বাইবেল পড়েছেন, এবং এখনকার দিনে আমরা যেটাকে কম্পারেটিভ রিলিজিয়ান বলি, সেটা নিয়ে মহেন্দ্রনাথের প্রচুর অধিকার ছিল। যোগীন মহারাজ মজা করে খুব ভালোবেসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলছেন তুই তো শালা কেবল বাইবেল পড়িস, তুই তো শালা খ্রিস্টান। বল দেখিন এক কথায় যিশুর উপদেশের সারমর্ম কী? মহেন্দ্রনাথ লিখছেন, আমি তো কিছুই বুঝতে পারলুম না। যোগেন মহারাজ বললেন, দেখ যিশু কত কিছু বলেছেন, তার সার কথা কি হচ্ছে জানিস? দিস ইজ মাই লাস্ট কমান্ডমেন্ট, দ্যাট ই শুড লাভ ইচ আদার ওয়েল। এটাই হলো যিশুর উপদেশের সারমর্ম। ওই যে ওনার সঙ্গে ইয়ার্কি করে ওই রকম ভঙ্গিতে বললেন, কিন্তু যোগীন মহারাজ বলছেন যে যিশু বলেছেন, তুই তো খুব যিশুর সব পড়িস আর খ্রিস্টান হয়ে গেলি নাকি জানি না, কিন্তু বলতে বলতে আসল কথাটি ডেলিভার করছেন যে দিস ইজ মাই লাস্ট কমান্ডমেন্ট, দ্যাট ই শুড লাভ ইচ আদার ওয়েল। অর্থাৎ ধর্ম জীবন গিয়ে কোথায় পূর্ণ বিকশিত হচ্ছে না, পরস্পরকে প্রাণ দিয়ে ভালোবাসবে। এই যে প্রাণ দিয়ে ভালোবাসবে, এমনিতে লোকে ডাইলিউট অর্থে একরকম বোঝে, আর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ মানুষ নিষ্কাম অহৈতুকী ভালোবাসাকে আরও গভীরতায় বোঝে। সেইটি যোগীন মহারাজ মহেন্দ্রনাথ দত্তকে পয়েন্ট আউট করে দিচ্ছেন, সেটার কথা তিনি লিখছেন। আমরা আর মিনিট 5 বলে শেষ করব, যদিও 6:10 অবধি পূজনীয় আত্মবোধানন্দজি অ্যালাউ করেছেন।
এদের এই আনন্দময় জীবনের কথা লিখছেন মহেন্দ্রনাথ দত্ত, যে আনন্দময় জীবন কীরকম, যে এত মজা এই জীবনের মধ্যে, এই ওকে এইসব ইয়ার্কি ঠাট্টা করে কথা বলছেন, শুধু তাই নয় আরও বেশি। এখনকার দিনের যে আমার ডান পাশে যে যুবক বন্ধু বসে আছেন, তার বয়সী ছেলে মেয়েরা যে ধরনের জিনিস নিজেদের মধ্যে শেয়ার করে থাকেন, সেটি যে ওই সন্ন্যাসীদের মধ্যে দুর্লভ ছিল না, সেটা মহেন্দ্রনাথ দত্ত মহাশয় উল্লেখ করছেন। বলছেন যে আলমবাজার মঠে যখন ওরা গেছেন, এই পুরো দলটা শিফট করেছেন আলমবাজার মঠে, সেখানেও তীব্র বৈরাগ্য, শুধু হ্যাঁ সামান্য একটু পয়সা করি এসছে বলে বাড়িটা একটু পদের। তো সেখানে গেস্টরা মাঝে মাঝে আসতেন। এইবারে একজন ভদ্রলোক একটু কিউরিয়াস টাইপের, তিনি মাঝে মাঝে ওখানে আসতেন। এই ভদ্রলোক এসে ওই সাধুদের সঙ্গে মিশছেন, কথা বলছেন, সব ঠিক ছিল। এবার একটু বাবু গোছের লোক ছিলেন তিনি, তার চোখে সোনার চশমা, গায়ে কোট, চেন দেওয়া ঘড়ি, হাতে চামড়ার কুরিয়ার ব্যাগ। এই কুরিয়ার ব্যাগ আমি জানি না, এখন অ্যামাজনে সার্চ করলেও পাওয়া যাবে না, কিন্তু ওরকম একটা ছিল। তো এইটি মহেন্দ্রনাথ দত্ত লিখছেন। এইবার ওখানে যারা ছিলেন তাদের মধ্যে স্বামী সদানন্দ গুপ্ত মহারাজ অন্যতম সন্ন্যাসী, যিনি রামকৃষ্ণ ভাবধারার দ্বিতীয় জেনারেশনের সন্ন্যাসী, স্বামীজির দীক্ষিত শিষ্য। গুপ্ত মহারাজও প্রবল বৈরাগ্যবান যুবক তখন। এই যে ভদ্রলোকটি আসতেন, মহেন্দ্রনাথ লিখছেন যে একদিন এসে তিনি বলছেন যে তার নাকি অবস্থা পরিবর্তন হয়েছে। এবার সাধুদের দেখে যদি মনের মধ্যে সুভাব আসে সেটা ঠিক আছে, কিন্তু এটা আরেক ডিগ্রি বেশি। তিনি এসে বলছেন, ও গুপ্ত, মানে গুপ্ত মহারাজকে গুপ্ত বলে ডাকছেন, বলছেন ও গুপ্ত, আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে। এই বলাতে ওখানে সাংঘাতিক রকমের একটা নিঃশব্দে শুরু হলো। তখন গুপ্ত মহারাজ কী করেন, একজন মানি লোক, তিনি হাতে ব্যাগটা ধরলেন। তখন সেই ভদ্রলোক হাত বেঁকিয়ে, মহেন্দ্রনাথ লিখছেন, বুর বুর করে আওয়াজ করতে আরম্ভ করলেন। বয়স আর দুটো র লিখেছেন। তো এরকমভাবে আওয়াজ করতে আরম্ভ করলেন। তখন গুপ্ত মহারাজ আর তিনি পেছন থেকে দুহাত ছড়িয়ে তাকে ধরে রয়েছেন। কতকটা ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণকে হৃদয়রাম যেরকমভাবে ধরেছিলেন। এরা এত এদের ভেতরে ভেতরে সব বুদ্ধি ছিল যে অ্যাকশন রিপ্লের মতো পেছন থেকে গিয়ে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, এরকম করেছেন। এই মিনিট দুয়েক ভদ্রলোক ওরকম করলেন, করে তারপর স্বাভাবিক হয়ে গেলেন, হয়ে চশমা ব্যাগ ট্যাগ নিলেন। সেখানে ঠিক আছে কিনা এইটা মহেন্দ্রনাথ লিখেছেন। তাই ব্যাগটা দেখে নিলেন, দেখে নিয়েই বললেন, ও খেয়া নৌকোয় পার হয়ে বালিতে যেতে হবে, হুগলিতে একটা কাজ আছে বলে হনন করে বেরিয়ে গেলেন। এই যে বেরিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে দে ডিডন্ট লুজ আ সিঙ্গল মোমেন্ট। মহাপুরুষ মহারাজ, যিনি ওখানে সবচেয়ে বয়সে বড়, তিনি দাঁড়িয়ে উঠলেন, উঠে বলেন, ও গুপ্ত, আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে বলে পুরো জিনিসটি আবার করতে আরম্ভ করলেন এবং মুখে সেই বুর বুর আওয়াজ করতে আরম্ভ করলেন। গুপ্ত মহারাজ পেছনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে রইলেন। এইসব মহেন্দ্রনাথ দেখছেন যে এরা আনন্দের সন্তান নয় তো কে। লোকে আমাদের আজকের ভাষায় যদি ভাবি যে একটা 3 স্টার কি 5 স্টার অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে যে অমলিন আনন্দ উপভোগ করতে না পারে, এরা সেরকম করেছেন। তো মহেন্দ্রনাথ লিখছেন যে যোগীন মহারাজই বলেছিলেন যে দেখ, যিশুর সময় কতকগুলো ত্যাগী লোক বেরিয়ে জগৎ তোলপাড় করেছিল, এবারও জগৎ তোলপাড় হবে। অর্থাৎ আবারও ওই শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা, কিন্তু আমরা করবো এরকম বলছেন না, বলছেন এবারও জগৎ তোলপাড় হবে। মহেন্দ্রনাথ লিখছেন যে তখন কিছুমাত্র বুঝতে পারিনি যে পরে এরকম একটা সঙ্গ হবে আর এতগুলি ত্যাগী সাধু পৃথিবীময় পরিব্যাপ্ত হবে। শেষে আমরা মহেন্দ্রনাথ দত্তের দুটো সিদ্ধান্তের কথা উল্লেখ করব, ছোট্ট ছোট্ট। একটি সিদ্ধান্ত, আমাদের শাস্ত্রে সিদ্ধান্ত বাক্য বলা হয়, যেখানে কিনা এমন কিছু একটা অ্যাসার্ট করা হচ্ছে যার মধ্যে মন্ত্রের মতো শক্তি রয়েছে, তুমি তাকে কাটতে পারবে না। মহেন্দ্রনাথের কথার মধ্যে ওরকম সিদ্ধান্ত বাক্যের চরিত্র আছে, যদিও তিনি সেইভাবে বলেননি। তিনি বলছেন, রামকৃষ্ণ মিশন যে শক্তি এখন প্রকাশ করিতেছেন, তাহা কাশীপুর উদ্যান ও বরাহনগর মঠেই সঞ্চিত হইয়াছিল। এইটা একটা সিদ্ধান্ত বাক্য বলে আমাদের মনে হয়েছে যে রামকৃষ্ণ মিশনের যে শক্তি, রামকৃষ্ণ মিশন মানে
এরা তখন তো আর অন্যান্য অনেকগুলি মঠ মিশনকে দেখেননি, কিন্তু রামকৃষ্ণ মিশন মানে রামকৃষ্ণ ভাবধারাকেই বোঝাচ্ছেন নিঃসন্দেহে। বলছেন যে যে শক্তি এখন প্রকাশ করছেন সেটি কি, সেটি কাশীপুর উদ্যান ও বড়নগর মঠেই সঞ্চিত হইয়াছিল। ইনভেস্টমেন্টের কথা বলছেন, সঞ্চয়ের কথা বলছেন। অথচ কাশীপুর কোনখানটা, যেখানে দিজ আর নোন অ্যাজ দ্য পাসিং ডেজ অফ শ্রীরামকৃষ্ণ। বডি ওয়েট কমে গেছে, খেতে পারছেন না, তারপরে স্থূল শরীর চলে গেল। মহেন্দ্রনাথ বলছেন ওইখানে সঞ্চিত হয়েছিল কাশীপুরে এবং বরাহনগর মঠে। উনি চোখের সামনে দেখেছেন তো যে কি ত্যাগ তপস্যা, সেইটা দিয়ে যেন আমরা বলি হোমের সময়, আহুতির সময় সর্বদেব দেবী স্বরূপায়। এই যে শ্রীরামকৃষ্ণকে সর্বদেব দেবীর স্বরূপ বলা হয়, সে তো তার নিজের স্বরূপ সত্তা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মহেন্দ্রনাথের মতো মানুষের বোধহয় মনে হয়েছে যে কাশীপুরে এবং বিশেষ করে বরানগরে যে তপস্যা হয়েছে তাতে সর্বদেব দেবী এই ভাবধারার মধ্যে এসে সমবেত হয়েছেন, তাদের আবার তা বলছেন যে রামকৃষ্ণ মিশন যে শক্তি এখন প্রকাশ করিতেছেন তাহা কাশীপুর উদ্যান ও বরাহনগর মঠেই সঞ্চিত হইয়াছিল। আর কি বলছেন, আর বলছেন যতদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের ভিতর এই অকপট ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, সেবাভাব ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব থাকিবে, ততদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের প্রসারণ হইবে। মোট কথা, বরাহনগর মঠের ও আলমবাজার মঠের ভাব যেন চিরকাল আদর্শ হইয়া থাকে, তাহা হইলেই সংঘের ভূয়সী কল্যাণ হইবে। এই কথা আমরা ভাবছি এবং সেখান থেকে এই শব্দগুলিকে হৃদয়ে ধারণ করতে চাইছি, যেখানে তিনি বলছেন এই অকপট ভালোবাসা, অকপট, লাভ উইদাউট এনি মোটিভ, অকপট ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, সেবাভাব ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব, এইটা যতদিন থাকবে তিনি বলছেন যে রামকৃষ্ণ সংঘের প্রসারণ হবে। আজকের এই পুণ্য সন্ধ্যায় যে আমরা রয়েছি এবং অবশ্যই রামকৃষ্ণ ভাবধারার মধ্যে রয়েছি, সুতরাং মহেন্দ্রনাথ দত্ত, পুণ্য শ্লোক, পুণ্য দর্শন মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের এই কথাগুলিকে আমরা হৃদয়ের গভীরে ধারণ করতে চাইব যে অকপট ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, সেবাভাব ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব, এইটি যেন আমাদের মধ্যে পার্মানেন্ট হয়, যাতে করে আমাদের রামকৃষ্ণ ভাবধারায় থাকা, রামকৃষ্ণ ভাবধারায় ব্রিথ করা সফল হয় এবং মহেন্দ্রনাথ দত্তকে স্মরণ করে আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসার স্বপ্ন একদিন না একদিন রূপায়িত হয়। ধন্যবাদ, নমস্কার। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ চরণে